হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের নেটওয়ার্ক প্রবলেমের কারণে আজকে একটু দেরি হয়ে গেল। তো সবাইকে আমাদের আজকের 20তম দিনে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা পড়া শুরু করি। আমরা আজকে দুটি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস পড়ব, একটা কোটেশন পড়ব, তারপর গত ক্লাসের ধারাবাহিকতায় গ্রামারের দুইটা আইটেম পড়ব। তো প্রথমেই একটা চমৎকার ইডিয়মস দিয়ে শুরু করি, সেটা হচ্ছে ওয়ার্ক এগেইনস্ট দি ক্লক। ওয়ার্ক এগেইনস্ট দি ক্লক। শাব্দিক অর্থে ওয়ার্ক কাজ করা, এগেইনস্ট হচ্ছে বিরুদ্ধে, দি ক্লক মানে ঘড়ি, ঘড়ির বিরুদ্ধে কাজ করা। এটার মিনিং হচ্ছে দ্রুত কাজ করা। অর্থাৎ ঘড়ির কাঁটা যেমন দ্রুত চলে, সেই দ্রুততার সাথে অর্থাৎ তার বিপরীতে যদি আমরা কাজ করতে পারি, খুব দ্রুত করতে পারি, সেটা হচ্ছে ওয়ার্ক এগেইনস্ট দি ক্লক। ব্যাপারটা এরকম, পরীক্ষার আগের দিন আমরা সবকিছু পড়ে ফেলতে চাই, বেশ ভালো এফোর্ট দেই, এটা হতে পারে। আরেকটা হতে পারে বৃষ্টির দিন আমরা যদি ধান বাহিরে শুকাতে দেই, সেটা যখন নিয়ে আসি তখন কোনো কিছু দেখি না, দ্রুত আনার চেষ্টা করি, সেটা হচ্ছে ওয়ার্ক এগেইনস্ট দি ক্লক। তারপর যেটা বলবো অত্যন্ত চমৎকার, এ ম্যান অফ লেটার্স। একজন মানুষ অফ লেটার্স, অক্ষর সমূহের, অর্থাৎ অক্ষরগুলির একজন মানুষ। এটা বলতে বোঝায় বিদ্বান। বিদ্বান যখন আমরা বাদই দিই, যেহেতু দ দিয়েছি, বিদ্বান মানুষ, পণ্ডিত মানুষ। আরেকটা ওয়ার্ড লেখা যায় পণ্ডিত বা জ্ঞানী, আমরা যাই বলি না কেন। ম্যান অফ লেটার্স, এটার মানে হচ্ছে, লেটার মানে হচ্ছে অক্ষর, যার ভিতরে অক্ষর আছে সেই হচ্ছে জ্ঞানী মানুষ। আমাদের ময়মনসিংহ অঞ্চলে একটা কথা বলা হয়, কালো অক্ষর যার ভিতর আছে সে হচ্ছে জ্ঞানী। কালো অক্ষর বলতে লেটার্স বোঝাচ্ছে, ইংরেজিতেও ব্যাপারটা একই রকম। এ ম্যান অফ লেটার্স মানে হচ্ছে বিদ্বান মানুষ বা পণ্ডিত মানুষ। আর ওয়ার্ক এগেইনস্ট দি ক্লক হচ্ছে দ্রুত কাজ করা। দুটি অত্যন্ত সময় উপযোগী, এগুলি আমরা মুখস্থ করে হলো পরীক্ষায় আসার মতো। তারপর আমরা একটা বিখ্যাত কোটেশন দিয়ে শুরু করবো আজকে। ম্যান ইজ বাই নেচার। ম্যান ইজ বাই নেচার, মানুষ প্রকৃতিগতভাবে। এ পলিটিক্যাল অ্যানিমেলটা বড় করে লিখলাম। অ্যানিমেল মানে প্রাণী। যদি শাব্দিক অর্থ বিবেচনা করি, এটা হচ্ছে যে মানুষ হচ্ছে প্রকৃতিগতভাবেই রাজনৈতিক প্রাণী বা রাজনৈতিক জীব। অর্থাৎ মানুষ স্বভাবতই রাজনীতির প্রতি আকর্ষণ বোধ করে, অথবা সে রাজনীতি সচেতন মানুষ। এটা বোঝাতে এই কোটেশনটা ব্যবহৃত হয়। কোটেশনটা বিখ্যাত গ্রিক ফিলোসোফারের লেখা, তার নাম হচ্ছে এরিস্টটল। এরিস্টটল, বানান সহ পড়ে ফেলবেন। এরিস্টটল খুবই বিখ্যাত মানুষ। পৃথিবীর ইতিহাসে যেই কয়েকজন জ্ঞানী মানুষ আছে তাদের যদি আমরা ক্যাটাগরি করি, উনি 1 থেকে 5-এ থাকবেন, যে যেভাবে ক্যাটাগরি করি না কেন। এরিস্টটলের মতবাদ হচ্ছে এটি, ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিমেল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, শুধুমাত্র অ্যাডমিশন না, চাকরির জন্য। আচ্ছা, এরিস্টটল কে ছিলেন এটা নিয়ে আমরা একটা ক্লাসই করব আলাদা, তবে আজকে একটু বলে রাখি। তিনি হচ্ছেন গ্রিক দেশের, বর্তমান গ্রিস যেটাকে বলি আমরা, ইটালির কাছাকাছি একটা দেশ, ইউরোপের একটা দেশ, এটা হচ্ছে গ্রিক। এবং তাকে বলা হয় ফিলোসোফার। পি বড় হাতে দিলাম, ফিলোসোফার। ফিলোসফি থেকে ফিলোসোফার। ফিলোসোফার মানে হচ্ছে পণ্ডিত মানুষ বা দার্শনিক। দার্শনিক বা পণ্ডিত দুটোই হয়, দার্শনিকটা বেশি প্রচলিত। ফিলোসোফারের সিনোনিম যদি আমরা করি, ওই প্রথম ইডিয়মসটা লিখতে পারি, ম্যান অফ লেটার্স। এরিস্টটলের ক্ষেত্রে ওইটা বলতে পারি, এরিস্টটল ইজ এ ম্যান অফ লেটার্স, অর্থাৎ এরিস্টটল একজন পণ্ডিত মানুষ।
তো এরিস্টটল নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, তার বিভিন্ন বিষয় নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবং এখানে এরিস্টটল থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না এমন কোনো প্রশ্নই নাই যদি আমরা বলি। আর যে কোনো টপিকে তার নাম পাওয়া যায়, যে কোনো বিজ্ঞান বিষয়ক টপিক, সাহিত্য বিষয়ক টপিক, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে তাকে অভিহিত করা হয়। ওকে, আমরা একটু গ্রামারে যাই। গতকালকে ধারাবাহিকতা একটু আমরা একটা প্রশ্ন রাখবো আজকে, এটা আপনারা করবেন। আদিব রিকোয়েস্টেড মি, আদিব রিকোয়েস্টেড মি, দুইটা জায়গায় আমরা শূন্যস্থান করলাম। এই বাক্যটাকে আপনারা নেগেটিভ বাক্যে পরিণত করবেন, এটা আপনাদের কোশ্চেন আজকের টাস্ক। আর শূন্যস্থানটা একটু খেয়াল করেন, সেটা শূন্যস্থান রাখার কারণ হচ্ছে, এটা একটু আমরা বলে দিই, শূন্যস্থানে হচ্ছে প্রিপোজিশন বসবে। প্রিপোজিশনটা হচ্ছে টেলিফোনের আগে আমরা সাধারণত বাই ব্যবহার করব, বাই ফোন বা টেলিফোন যাই হোক। আর যদি থাকে দা ফোন, এটা মনে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এবং খুবই সূক্ষ্ম। অর্থাৎ যদি এখানে একটা আর্টিকেল থাকে, দি থাকে, তাহলে হবে ওভার। কথাটা খেয়াল করেন, যদি শুধু ফোন থাকে তখন হবে আদিব রিকোয়েস্টেড মি বাই ফোন। আর যদি দি ফোন থেকে থাকে তাহলে কথাটা হবে আদিব রিকোয়েস্টেড মি ওভার দি ফোন। প্রিপোজিশনটা চেঞ্জ হবে, এই ব্যাপারটা আমাদের পারতে হবে। প্রিপোজিশন নিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন হয়, আমরা চেষ্টা করব একটু ক্লিয়ার করে পড়তে। তো আদিব রিকোয়েস্টেড মি, যদি শুধু ফোন থাকে, আবারও বলতেছি, আমরা বাই ইউজ করব। আর যদি দা ফোন থাকে তাহলে ওভার ইউজ করব। ঠিক একই রকম ভাবে যদি আর্টিকেলের ক্ষেত্রে আপনাকে কোশ্চেন করা হয়, এই ধরনের কোশ্চেন যে বাই তারপর শূন্যস্থান তারপর ফোন, টোটাল লাইন থাকার পরে মি পর্যন্ত থাকলো, তারপর বাই, এইখানে যদি শূন্যস্থান থাকে, যেহেতু বাই, তাহলে এখানে আমরা ক্রস বসাবো। আর যদি ওভার থাকে, ওভার শূন্যস্থান তারপর ফোন, তো ওভারের সাথে আমরা করেছি দা ফোন থাকলে ওভার হয়, তাহলে এখানে আমরা দি বসাবো। এটাও এক্সামে আসতে পারে, আপনাকে দুই ভাবেই জাজ করতে পারে। একটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে জাজ করতে পারে, অথবা প্রিপোজিশন দেয়া থাকবে, আপনাকে জাজ করা হবে আর্টিকেল পারেন কিনা। দুই ভাবে আমাদের প্রিপারেশন থাকতে হবে যাতে আমরা ভুল না করি। ওকে, আর এই বাক্যটাকে নেগেটিভ করবেন। গত ক্লাসে যেহেতু আমরা আলোচনা করেছিলাম নেগেটিভ বাক্য কিভাবে করতে হবে, এটা কমেন্টে জানাবেন। এখন আমরা প্রশ্নবোধক বাক্য করার জাস্ট দুইটা রুল পড়ব, তারপর নেক্সট ক্লাসে ব্যাখ্যা করব। অর্থাৎ প্রশ্নবোধক বাক্য করতে গেলে আমরা কি করি। গত ক্লাসে যেমন বলেছিলাম, নেগেটিভ বাক্য করলে আমরা অক্সিলিয়ারি ভার্বের পরে নট ইউজ করব, অক্সিলিয়ারি ভার্ব না থাকলে ডো প্লাস নট ইউজ করব। ঠিক প্রশ্নবোধক বাক্যেও আমাদের একই কাজ, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের সামনে নিয়ে আসবো। সাধারণত এখানেই তো অক্সিলিয়ারি ভার্বটা থাকে, এটাকে আমরা ট্রান্সফার করে সাবজেক্টের সামনে নিয়ে আসবো, এখানে হবে অক্সিলিয়ারি ভার্ব। এটা হচ্ছে প্রথম, যদি বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থেকে থাকে তাহলে এটার স্ট্রাকচারটা হবে অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। যদি আর যদিও অক্সিলিয়ারি ভার্ব বাক্যে না থাকে, সেই ক্ষেত্রে আমরা ডো এর ফরম্যাট বসাবো। যেমন গত ক্লাসে বলেছিলাম ডো নট, ডাজ নট, ডিড নট, এখানে হবে ডো, ডিড বা ডাজ, তারপর সাবজেক্ট যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। এটাই হচ্ছে আমাদের রুলস। আমরা নেক্সট ক্লাসে ব্যাখ্যা দিব, আজকে এই পর্যন্তই থাকবে। বাক্য, অনেকগুলি বাক্য আমরা ট্রাই করব ইনশাআল্লাহ। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমরা আজকে 20তম দিনে চলে এসেছি। টোটাল 120টা ক্লাস হবে, আশা করা যাচ্ছে শেষ হয়ে যাবে। যদি শেষ না হয় আমরা আরো কিছু ক্লাস নেব। আর যদি আপনাদের কোনো মতামত থাকে যে আমরা এইভাবে পড়াশোনা করলে আরো ভালো হবে, সেটাও আমরা বিবেচনা করব, জানাবেন। আরেকটা কাজ আমরা করতে চাচ্ছি, সেটা হচ্ছে আগামীকালকে থেকে আমরা প্রথম দিন যেই ক্লাসটা নেব, পরের দিন প্রথমে আমরা একটা ছোট্ট এক্সাম নেব, হয়তো বা 2টা বা 3টা প্রশ্ন থাকবে, তারপরে আমরা নতুন ক্লাস শুরু করব। অর্থাৎ প্রতিদিন ক্লাস, প্রতিদিন পরীক্ষা, আর সপ্তাহে একটা বড় পরীক্ষা যেভাবে আমরা নিচ্ছি সেটা আরেকটু বড় পরিসরে নেব।
আর 1 মাস যাওয়ার পরে টোটাল যে ক্লাসগুলি হবে সেটার পরীক্ষা নেব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।